গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 20 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের শিক্ষার দুরবস্থা, 5 বছরে 2980টি সরকারি স্কুল একত্রীকরণ, সরকারি স্কুলগুলির দুরবস্থা, শিক্ষার্থীদের নিম্নমানের ইউনিফর্ম বিতরণ, বড় মাধ্যমের পাঠ্যপুস্তক সময়মতো সরবরাহ না করা এবং একাধিক স্কুল বন্ধের ঘটনায় রাজ্যের মাতৃভাষা ভিত্তিক সরকারি স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল একত্রীকরণ তথা বন্ধ করার প্রক্রিয়ায় বিশেষ করে শোনিতপুর জেলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালক 10/2/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শোনিতপুর জেলার বালিপাড়া, নদুয়ার, ডেকিয়াজুলি ও গাবরু শিক্ষাখণ্ডের অন্তর্গত মোট 214টি বিদ্যালয় পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় ঐতিহাসিক শহীদ রতন কাচারি এলপি স্কুল, চারিদুয়ার এবং বরচলা বিধানসভা কেন্দ্রের শহীদ সরুনাথ চুতিয়া এলপি স্কুলও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যে গত 5 বছরে মোট 2980টি সরকারি স্কুল নিকটবর্তী স্কুলের সঙ্গে একত্রীকরণ বা সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে 2774টি প্রাথমিক এবং 206টি মাধ্যমিক স্কুল রয়েছে। অন্যদিকে এর ফলে ভবিষ্যতে অসমীয়া ও বড় মাধ্যমের সরকারি স্কুলগুলি ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অপরদিকে অযোধ্যার শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টে অনুদান তছরূপের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। যৌথ চিঠিতে তারা দাবি করেন, লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস ও আস্থার সঙ্গে অনুদান দিয়েছেন, কিন্তু অনুদান তছরূপে যে অভিযোগ উঠেছে তাতে ভক্তরা নিজেদের প্রতারিত মনে করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নীরবতা গ্রহণযোগ্য নয়। চিঠিতে 2 কংগ্রেস নেতা বলেন, রাম মন্দিরে দান করা অর্থ, সোনা ও রূপসহ সমস্ত অনুদানের হিসাব নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এবং ট্রাস্টের আর্থিক হিসাব জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, ভক্তদের জানার অধিকার রয়েছে তাদের দেওয়া অনুদান কীভাবে ব্যবহার করা হয়েছে। চিঠিতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে স্মরণ করিয়ে দেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনের ঘোষণা করেছিলেন। তাদের দাবি, ট্রাস্টের সদস্যদের নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার এবং তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠনগুলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদকও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও দাবি করেছেন তারা। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। অনুদান তছরূপের অভিযোগে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা প্রধানমন্ত্রীর দায়িত্ব। প্রভাব বা পদমর্যাদা নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। অপরদিকে মেঘভাঙ্গা বৃষ্টি ও হলপাবানে জম্মু কাশ্মীরের বিপর্যয়, মৃত 11, অনির্দিষ্টকালের জন্য স্থগিত অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল অঞ্চলে প্রবল বৃষ্টি ও হলপাবানের জেরে বড়সড় বিপর্যয় নেমে এসেছে। পুঞ্চ ও রাজৌরি জেলায় অন্তত 11 জনের মৃত্যুর খবর মিলেছে। প্রশাসনের আশঙ্কা, আরও 7 জন এখনও নিখোঁজ রয়েছেন এবং তারা প্রবল স্রোতে ভেসে গিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে 2 বছরের শিশু সোফিয়ান ইয়াসার সহ 5 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুঞ্চ জেলার সাংলা এলাকায় হড়পাবানের জেরে একটি বাড়ি ভেসে যাওয়ায় একই পরিবারের 4 সদস্যের কোনো খোঁজ এখনও মেলেনি। নিখোঁজদের খুঁজতে উদ্ধারকারী দল দিনরাত তল্লাশি চালাচ্ছে। রাজৌরি জেলার বেলা কলোনি সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ জোর কদমে চলছে। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির হিসাবও শুরু করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তর আগেই প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করায় প্রশাসনকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়িঘর বা সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের পাশে রাজ্য সরকার থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি দিল্লিতে কর্মসূচি থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সফর সংক্ষিপ্ত করে জম্মু ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। কেন্দ্রের তরফে সব রকম সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
রবিবার সকাল থেকেই শ্রীনগর সহ উপত্যকার বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর 19 থেকে 23 জুলাই পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং মৌসুমী বায়ুর অবস্থানের পরিবর্তনের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অপরদিকে সভায় অনুপস্থিত মন্ত্রী সিংহল ও বিধায়ক অরূপদের উপর চটেলাল দিলীপ শইকিয়া। কার বলে বলিয়ান মন্ত্রী অশোক সিংহল ও বিধায়ক অরূপ দে বিজেপির রাজ্য নেতৃত্ব কি তাদের কাছে গুরুত্বহীন? বিষয়টি বিজেপির অন্দরমহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার কঠোর নির্দেশের পরও বাজপেয়ী ভবনে এক গুরুত্বপূর্ণ সভায় এই দুই নেতার অনুপস্থিতির ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি চর্চার মধ্যে আসে। তাদের আচরণে চটেছেন প্রদেশ বিজেপির সভাপতিও। বিজেপির এক শীর্ষ সূত্রের মতে দিলীপ শইকিয়া গত বুধবার বাজপেয়ী ভবনে এক গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছিলেন। বিশেষ করে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সহ রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে এই বিশেষ সভা আহ্বান করেছিলেন তিনি। দলের প্রত্যেক সাংসদ ও বিধায়ককে জরুরি ভিত্তিতে সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র মতে প্রদেশ সভাপতি শইকিয়ার এই কঠোর নির্দেশের পরও মন্ত্রী সিংহল ও বিধায়ক অরূপ দে সভায় অনুপস্থিত ছিলেন। তাতেই চটেলাল দিলীপ শইকিয়া। তাৎক্ষণিকভাবে এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন দিলীপ শইকিয়া। প্রাপ্ত খবর অনুসারে মন্ত্রী সিংহল ও বিধায়ক অরূপ দে প্রদেশ বিজেপি সভাপতির আহ্বানের সভায় তো আসেননি, এমনকি কেন আসেননি তা জানানোরও প্রয়োজন মনে করেননি। বিজেপির শীর্ষ সূত্র থেকে দাবি করা হয়েছে এই দুই নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অতি ঘনিষ্ঠ, যার ফলে তাদের কাছে প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশেরও কোনো গুরুত্ব নেই। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন দিলীপ শইকিয়া। অপরদিকে বকেয়া বেতন ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে দলের বিধায়ক অমিয়কান্তি দাসের দ্বারস্থ হলেন জেলার জলমিত্ররা। বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে কাছাড় জেলা জলমিত্র পরিষদের এক প্রতিনিধি দল বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে তুলে ধরেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বর্তমানে মাসিক মাত্র 7,500 টাকা পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করে একটি পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে এই সামান্য অর্থে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা প্রায় অসম্ভব। তবুও সাধারণ মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে তারা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। জলমিত্রদের পক্ষ থেকে বিধায়কের কাছে বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সরকারি কর্মচারীদের মতো প্রয়োজনীয় সুযোগ সুবিধা, সামাজিক সুরক্ষা, চাকরির স্থায়িত্ব এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তারা বলেন, দীর্ঘদিন ধরে একই দাবিতে বিভিন্ন স্তরে আবেদন করা হলেও এ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিধায়ক অমিয়কান্তি দাস প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি জলমিত্রদের ন্যায্য দাবিগুলি সংশ্লিষ্ট বিভাগের নজরে এনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও প্রতিশ্রুতি দেন। এদিন জলমিত্রদের পক্ষ থেকে বিধায়ক অমিয়কান্তি দাসকে একটি স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং জলমিত্রদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিধায়কের সঙ্গে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বলেন, বিধায়ক তাদের প্রতিটি বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন এবং বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিষয়টি তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এতে তারা আশাবাদী যে আগামী দিনে জলমিত্রদের ন্যায্য দাবি পূরণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে ত্রিপুরা রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ দনকরের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ পুলিশ সদর দফতরে তার নিজস্ব অফিস কক্ষ থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছেন, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ সদর দফতরে পৌঁছান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও হাসপাতালে যান পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক।
ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ দুপুর পর্যন্ত ডিজিপির মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন। অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে 133 আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, সরকারি উদ্ধারকারী দল এবং বেসরকারি নৌযানের সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 15 জন শিশু রয়েছে। শনিবার রাজধানী জর্জ টাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমবি বারিমা ফেরিটি আয়রন পোর্ট এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটিতে 116 জন যাত্রী এবং 17 জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় রাত 11:01 জরুরি সংকেত পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। গায়ানার জনপথমন্ত্রী হুয়ার এডগিল বলেছেন, ফেরিতে থাকা প্রত্যেকের সন্ধান পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সব এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী মার্ক ফিলিস জানান, উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন পুরুষ, 11 জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেন রয়েছেন। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ক্যাপ্টেন আবারও উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে ফিরে গেছেন। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় ফেরিটি নির্ধারিত ধারণ ক্ষমতার মধ্যেই চলাচল করছিল। 300 জনের বেশি যাত্রী বহনের অনুমোদন থাকলেও দুর্ঘটনার সময় এতে মোট 133 জন আরোহী ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।